সঙ্গীত তো জাতীয় সঙ্গীতটাকে তো বাদ দিচ্ছে না। না, বাদ দেয়নি, কিন্তু স্কুলগুলোতে গাওয়া হয়, প্লাস স্কুলে নিজস্ব সঙ্গীত টঙ্গীত থাকে, সেগুলো করা হয়। তার সঙ্গে ইন অ্যাডিশন আমার স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হতো না প্রতিদিন, হতো না, হতো হচ্ছে ওই হরিশ ধারা আছে, যাও যে স্কুলের একটা নিজের থাকে স্কুলে। জয় হো। দেখি তোর জোর চলছে, আগে করছে জানি না। আমি কিনেছি ওই ওই মনীষার পাশ থেকে মনীষা পারমিশনে এখানে পারমিশন পেয়েছে প্রোগ্রাম করা। সামনে সামনে মানে কি, ওরা কলেজ স্ট্রিটের দিকটা সব বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি যাবে ওরা হচ্ছে এতে, এইখান থেকে এসে যাবে বঙ্কিমচন্দ্রের লাইব্রেরি লিখেছিলেন, এই লাইব্রেরি ওইখানে যাবে, আসে ওইখানে যাবে বলে তারা সেখানে আবার রাস্তা রাস্তা কেটে দিয়েছে। কি হয়েছে? আপনাদের প্রোগ্রামটা আজকে আমাদের দেওয়ার সাধ্য নেই, আমাদের সাধ্য নেই, করতে গেলে ঠান্ডা লেগে আছে নাকি গলায়? বাইরে দাঁড়িয়ে আছি। পরে আমাদের মানববন্ধন হবে যদি মানে অমানবদের অবরোধ হয়, তারপরে যদি আমরা পারি আমরা মানববন্ধন করবো, কারণ এই পরিস্থিতিতে কারো কিছু তো করার নেই। যেটা অন্য একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম আছে, ফলে আমরা আমাদের প্রোগ্রামটাকে একটু গুছিয়ে আসতে হয়েছে, কিন্তু আমরা যেহেতু অনেক মানুষ এসে গেছে, আমরা সবার কাজ শুরু করছি। আমাদের আজকের এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সাধারণ সম্পাদক নীতিশ বিশ্বাস। সেটা বলছি, আমি প্রস্তাব করছি। দ্বিতীয়ত হচ্ছে আজকের আমাদের এখানে আমাদের সিদ্ধান্ত মতো আজকে প্রধান অতিথি সমলবাবু, সমললাল দত্তগুপ্ত আছেন, খ্যাতিমান অধ্যাপক। আমি নীতিশবাবুকে বলবো
আনুষ্ঠানিকভাবে সভা শুরু করতে হবে। শ্রদ্ধেয় শোভনলাল দত্তগুপ্ত, এখানে আমাদের কাজলদা আছেন, সর্ববয়োজ্যেষ্ঠ এবং ভাষা সৈনিক, এখানে আমার অন্য বন্ধুরা আছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে সভা করছি সেই বিষয়ের একটা প্রেক্ষিত হচ্ছে, আমি সামান্য 1 মিনিটে বলি, ছাত্র বলবেন চারই ফর্মালি উদ্বোধন করবেন, কিন্তু আমি সেই প্রেক্ষাপটটা একটা বলছি। আপনারা জানেন যে এই মাসেই নভেম্বর পড়ে গেছে, অক্টোবর মাসে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একটি গান গাওয়াকে কেন্দ্র করে একটা ফরমান জারি করেছে। গানটা কীরকম? গানটা হচ্ছে করিমগঞ্জে যেটাকে ওরা শ্রীভূমি নাম দিয়েছে, সেই করিমগঞ্জের টাউন কংগ্রেস একটা অনুষ্ঠান করছিল, তাদের সাংগঠনিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তাদেরই একজন প্রবীণ সদস্য, মানে একদম বৃদ্ধ না, সদস্য, তিনি তার ভাষণ দেওয়ার সময় আবেগবশত একটি গান বলেন। সে গানটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা একেবারেই স্বাভাবিক, আমরা সবসময় যে কোনো লোককে গাইতে পারি, যে কোনো জন করতে পারি, কিন্তু তোমার কাছে আমি যাচ্ছি। তাতে করে এই ঘটনার পরে আপনারা লক্ষ্য করে দেখুন, উনি জারি করলেন এইরকম একটা কথা বলুন, উনি জারি করলেন এইরকম একটা ফতোয়া। আপনার নিয়ে নেন, ফোনটা তোমার কাছে রাখো না, সাইলেন্ট করে রাখলে কারণ পুলিশে ফোন করছে, বুঝলেন না, সাইলেন্ট করে মানে তাতে কি না, একটু কষ্ট করে বসে উনি একদম সরকারি সার্কুলার জারি করে দিন যে এই গানটা যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অর্থাৎ এই গান যদি কেউ ইন্ডিয়ায় গায় সে দেশদ্রোহী। অর্থাৎ অজ্ঞতাগত সীমাহীন হলে এরকম একটা অবস্থা হতে পারে, এটা আপনারা বুঝুন। একজন মুখ্যমন্ত্রী এবং ওদের পরিবার যে খুব খারাপ পরিবার, অশিক্ষিত পরিবার তা না, এবং আসামে তো অনেক কালচার মানুষ আছেন, তাদের দিক থেকে এই কাজটা একেবারেই অসমীচীন। শুধু তাই না, আর একটা কথা আমি এখানে যোগ করতে চাই, যে কয়েকদিন আগে এই হেমন্ত বিশ্ব শর্মাই বলেছিলেন যে আমরা করিমগঞ্জের নাম পাল্টাচ্ছি কেন, মুসলমান নাম তা না, করিম যে শব্দটা মুসলিম শব্দ তাকে পাল্টে একটা হিন্দু শব্দে রূপান্তরিত করছে এটা না। উনি বলছিলেন এখানে চলে আসে, এখানে আসে, না না আপনি বসেন, দুলালদা এইদিকে চলে আসুন, এইদিকে চলে আসুন। আমি এই প্রেক্ষাপটটা একটু আপনাদের জানাই, তাহলে হবে কি যারা সম্পূর্ণভাবে ব্যাপারটা জানেন না তাদের পক্ষে সুবিধা। এই প্রেক্ষাপটে বিশ্ব শর্মা বলেছিলেন যে আমরা কিন্তু এই গানটা এই নামটা করছি কেন করিমগঞ্জের, কারণ রবীন্দ্রনাথের একটা কবিতায় আছে হে সুন্দরী শ্রীভূমি, সেইখানে রবীন্দ্রনাথ এটা চেয়েছিলেন এই এলাকার নাম
শ্রীভূমি হোক, সেই জন্য আমরা এটা করছি, রবীন্দ্রনাথের প্রতি সম্মান প্রদর্শন করি। এটা যে কত বড় মানে ব্যগ্রতার মানে কুকুরের চামড়া পরিহিত নেকড়ে বাঘ তা বোঝা গেল একটু কয়েকদিন পরে, যখন এই ঘটনাটা ঘটল তখন তার নেকড়ে বাঘটা বেরিয়ে এসে হাত হাত করে পড়েছে। এইটি হচ্ছে একটা প্রেক্ষাপট। তৃতীয় কথাটা হচ্ছে, একটা কথা আপনাদের মনে পড়বে যে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়েছে, এবং এই নিষিদ্ধ হওয়ার পেছনে মৌলবাদীদের একটা ভয়ঙ্কর চক্রান্ত ছিল। এরাও মৌলবাদী। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই মৌলবাদী চরিত্র যে সারা পৃথিবীতে এক, তারা যুক্তি মানে না, মানবিকতা মানে না, অন্যায়ের নানা রকম দোষক তার দ্বারা এটা আরেকবার একটা প্রমাণ করবে। আমি আমার ভাষণ বাড়াবো না, আরেকটু বলি। আপনারা আরেকটা কথা জানেন যে যখন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ কারা করে? কারণ রবীন্দ্রনাথকে তারাই নিষিদ্ধ করে যারা জাতীয় সংহতি চায় না, যারা মানবিক সংহতি চায় না, যারা মানুষে মানুষে অভেদ এই বোধ যাদের নেই, তারাই রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে পারে। রবীন্দ্রনাথের কোনো গান কবিতা তার উপরে খড়গহস্ত হতে পারে। সেই দিক থেকে এটা একটা আরএসএস, বিজেপি তাদের যে দীর্ঘদিনের পরিকল্পনা, যে পরিকল্পনার পেছনে বাঙালি বিরোধিতাটা এখন সংযুক্ত হয়ে গিয়েছে। বাংলাভাষী মানে বাংলাদেশি। ওই উর্দুভাষীকে কি কেউ বলে যে তুমি পাকিস্তানে চলে যাও? তামিলভাষীকে কি কেউ বলতে সাহস পাবে যে তুমি শ্রীলঙ্কায় চলে যাও? কিন্তু সাহস পাবে না। তাহলে হচ্ছে কি, বাঙালিকে কেন করে? বাঙালির অপরাধ কি? বাঙালির প্রথম অপরাধ, বাঙালি রেভলিউশনারি একটা ন্যাশনাল পিস, একটা জাতি যারা চিরবিদ্রোহী বিপ্লবী। বাঙালির অপরাধ কি? এইখানে আপনাদের এই এলাকাকে কেন্দ্র করে কলকাতায় গড়ে উঠেছিল নবজাগরণ। বাঙালির অপরাধ কি? বাঙালির কৃষক বিদ্রোহ এমন হয়েছিল যে যার জন্য ইংরেজ একদিনও ঠান্ডাভাবে ঘুমোতে পারে। এই অবস্থার ভিতর দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে বাংলার পরে এই আক্রমণ, এবং এই যে রবীন্দ্রনাথের পরে এই আক্রমণ, এর আমাদের তীব্র বিরোধিতা করা উচিত। আমি এবার আমার কথা শেষ করি। সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে আমরা বাংলা ভাষার জন্য কাজ করি, কিন্তু আমরা কোনো সময় এই কাজ করতে চাই না যে এখানে যারা বিহারের লোক আছে, অর্থাৎ অবাঙালিরা আছে, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়ে বাংলা স্থান এখানে তৈরি করবো না। আমরা এটা চাই না। এটা আমরা ক্ষুদ্রতা, স্যারেরা আমাদের যে শিক্ষা দিয়েছেন তার সাথে সেটা যুক্ত নেই। আমরা যেটা বলতে চাই বারবার, সেটা হচ্ছে যে ভারতে যারা যেখানে আছে তারা সেই অধিকার নিয়ে সেখানে থাকুক, এবং যারা যেখানে যেতে চায় সেখানে যাক। স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাজ্য, স্বাধীন রাষ্ট্র, সেখানে সবারই সম অধিকার আছে। এই যে বোধটা, আমাদের ভাষা আন্দোলন হচ্ছে সেই ভাষা আন্দোলন। অন্যদের তার পার্থক্য আমরা দেখবেন এখানে, আমি নাম করতে চাই না, দুটো একটা পক্ষ আছে যারা বলতে চায় যে আমরা এখান থেকে গুটখাপুরদের তাড়িয়ে দেব, অমরদের তাড়িয়ে দেব। এটা খুব অন্যায় কথা। কারণ আপনি পাবেন বিহারে, যদি আবার বিহারে মাত্র 3% বাঙালি আছে, এটা সত্যি, কিন্তু আবার ঝাড়খণ্ডে 42% বাঙালি আছে। তাদের যদি তারা তাড়ায়, আপনি এখানে কোথায় জায়গা দেবেন? এবং একটা পরিবারে যদি ঠিক আছে, বিহারে একটা পরিবার কেউ যদি তাড়িয়ে দেয়, তাহলে আমরা তাদের রাখবো কোথায়? ধরেন আমাদের সভাপতি, আমাদের সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সভাপতির নাম হচ্ছে ডি.কে. সিনহা। তিনি পাটনার অন্যতম শ্রেষ্ঠ একটা অর্থোপেডিক ডক্টর,
তাকে যদি ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমরা এখানে কোথায় তাকে রাখবো? দ্বিতীয়ত হচ্ছে তার মতন একজন গুণী লোক যে গোটা বাংলা বাঙালি অবাঙালিকে, বিহারি বাঙালিকে ঐক্যবদ্ধ করে রেখেছে এবং যার ভিতর দিয়ে একটা সাম্প্রতিক বাধাবন্ধন তৈরি হয়েছে, তাদেরকে তাড়ালে আমরা যাবো কোথায়? এই জন্যে আমরা বলতে চাইছি আমরা সেই রকম ভাষামাত্র করতাম। কিন্তু ওই আমরা বলেছে মা, ভগমা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, বিপদ এলে আমরা আবার আঘাত হানতে পারি, আমরা বিদ্রোহ করতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি। আমি এই কথা বলে আপনাদের কাছে আমার কথা আমি শেষ করছি। এবার আমাদের সামনে আমাদের আজকের উদ্বোধক অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত তার বক্তব্য রাখছেন। সবই আছে কিন্তু না দরকার না, আমি সামান্য একটা কথা বলবো, কারণ বেশিরভাগ কথাগুলো নীতিশবাবু বলে দিয়েছেন। মানে যে পরিপ্রেক্ষিতটা উনি বললেন এটা তো আমরা মোটামুটি সকলেই জানি। উনি একেবারে বিস্তৃতভাবে বলেছেন আমাদের কাছে। আমার একটা জিনিসই মনে হয় যে একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন এই ধরনের কথা বলেন তো সেটা তো উনি খুব ভাবনা চিন্তা করেই বলেছেন এবং এর পেছনে একটা বৃহত্তর একটা রাজনীতি আছে। এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একটা কোনো কর্মসূচি মাথায় রেখেই কথাটা বলছে। মুশকিলটা হচ্ছে কোনো একটি রাজ্যে রাজনৈতিক দল এবং তার সেই দলের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি যদি একই সঙ্গে মানে কি বলবো সেই দলটির মধ্যে যদি নাকি মানে একদিকে ধরুন অজ্ঞতা, মূর্খতা এবং তার সঙ্গে দুর্বৃত্তায়ন, এই দুটোর যদি নাকি একটা সমাহার হয় তাহলে যা হবার তাই হয়েছে। এবং এটাকে আমি বলবো যে এটা শুধু একটা রাজনৈতিক যে মানে রাজনৈতিক কথা বা রাজনৈতিক বার্তা দেওয়া তা নয়, এটা কিন্তু একটা সাংস্কৃতিক বার্তা। মানে সাংস্কৃতিক স্তরে এই ধরনের কথা বলে কিছু মানুষকে বিভ্রান্ত করা, কিছু মানুষের মনকে মিশিয়ে দেওয়া। এবং আমি জানি না মানে আমাদের এখানে ধরুন খুব স্বাভাবিকভাবে এটা যে প্রতিক্রিয়া হওয়া সেটা হচ্ছে এবং এটা অনেকদিন ধরেই হচ্ছে। মানে যেটা উনি বললেন মানে বঙ্গভাষী মানে হচ্ছে বাংলাদেশ, এই যে একটা অদ্ভুত সমীকরণ করা হয়েছে এবং গোটা ভারতবর্ষে মানে প্র্যাকটিক্যালি বাঙালি মানে একসময় আসামে এটা হয়েছিল বাংলাদেশে দাও, তো সেই রকমই একটা ব্যাপার আজকে ভারতবর্ষে চলছে। এখন এগুলোর বিরুদ্ধে যতদূর সম্ভব যেভাবে পারা যাক এটার প্রতিবাদ করা উচিত, সেই ধরনের কর্মসূচি নেওয়া উচিত। কিন্তু একটা কথা, এটা আমিও নীতিশবাবুর সঙ্গে সম্পূর্ণ একমত এবং আমাদের খুব সতর্ক থাকা। এটা করতে গিয়ে এবারে ওই আমরা বাঙালির মতো এরকম একটা উল্টো দিকে একটা স্লোগান ওঠে, সেটা কিন্তু কোনো কাজের কাজ কিছু হবে, সেটাও কিন্তু একটা অন্য ধরনের বিপদ ডেকে। তাই এই দুটো বিপদ সম্পর্কেই কিন্তু আমাদের খুব সতর্ক থাকা উচিত এখন। এবং এটা করতে গিয়ে মানে এই যে এরা যে ধরনের কথাবার্তা বলছেন, এই আপনারা সম্প্রতি দেখেছেন এবং আজও যেটা শুনলাম এইটার কারণেই আমাদের এই কর্মসূচিটাকে খুব ছোটো করে আনতে হয়েছে বা খুব অসুবিধের মধ্যে এটা করতে হচ্ছে। সেটা হচ্ছে বন্দে মাতরমকে কেন্দ্র করে যে কর্মসূচি নেওয়া হচ্ছে। তো এখন সেখানে আপনি বলতে পারেন যে মানে এইখানে কিন্তু একটা চেষ্টা হবে মানে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এই রকমের একটা ব্যাপার কিন্তু আনার চেষ্টা করছে। এটা হবে মানে রবীন্দ্রনাথ আমাদের কাছে ত্যায্য, রবীন্দ্রনাথকে আমরা ত্যাগ করছি। কারণ রবীন্দ্রনাথের কথাবার্তার মধ্যে সত্যি সত্যিই তো মানে রবীন্দ্রনাথের মধ্যে মানে রবীন্দ্রনাথকে যদি সত্যি সত্যি পাঠ করা যায় তাহলে
যারা নাকি মৌলবাদী, যারা নাকি ধরুন দক্ষিণপন্থী, তাদের কাছে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্য হওয়ার কোনোই কারণ নেই। এটা খানিকটা ওই বলতে পারেন আনুষ্ঠানিক দু চারটে কথা বলতে হয়, কথায় কথায় আপনার গুরুদেব, মানে ওরা তো ধরুন কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারা তো রবীন্দ্রনাথ বলেন, ওরা হচ্ছেন ওই কথায় কথায় গুরুদেব। এখন এগুলো বলতে হয়, কারণ না বললে অসুবিধা হবে। তো সেই জন্য কিন্তু রবীন্দ্রনাথের তুলনায় তাদের কাছে বঙ্কিমচন্দ্র অনেক বেশি গ্রহণযোগ্য। আবার এখানেও গণ্ডগোল আছে বঙ্কিমচন্দ্র, এবং এটাও আমি বলতে চাই যে বঙ্কিমচন্দ্রকে যেভাবে আমাদের এখানে অনেকে আছেন, বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে আছেন, যারা আবার বঙ্কিমচন্দ্রকে যেভাবে চিত্রায়িত করেন যে বঙ্কিমচন্দ্র ছিলেন হিন্দুত্বের প্রতি, বিবেকানন্দ ছিলেন হিন্দুত্বের প্রতি, এইগুলো কিন্তু সম্পূর্ণ বিকৃত ভাবনা ছিল। এই সমস্ত কথা কোনো অর্থ নেই, এবং এই সমস্ত কথা বলে এই যারা মৌলবাদী এসব কথা বলছেন তাদের কিন্তু তারা পাচ্ছে, এটাও বড় কথা। মানে এই যে মানে মানে আপনার কী বলব, মানে বন্দে মাতরম বনাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে লড়িয়ে দেয়া, এটা কিন্তু দেখতে পাবেন কিছুদিন পরই হবে। এবং আমি এতটুকু আশ্চর্য হব না যে আমাদের এখানেও কিছু বাঙালি বুদ্ধিজীবী তারা যদি এই ফাঁদে পা দিয়ে যে হ্যাঁ তাই, মানে বঙ্কিমচন্দ্র মৌলবাদী আর রবীন্দ্রনাথ হচ্ছেন মানে সেই অর্থে উনি জাতীয়তাবাদী নয়, মৌলবাদী, সেই জন্য রবীন্দ্রনাথকে আমাদের গ্রহণ করার বা রবীন্দ্রনাথকে স্বীকার করে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এই রকমের সমস্ত অদ্ভুত যুক্তি কিন্তু আগামী দিনে যদি এখানে পেশ করা হয় তাতে আপনারা কি অবাক হন, এগুলো হবে আগামী দিনে। এবং এইসব করার বেশ কিছু মানে এই মৌলবাদীদেরও বেশ কিছু বুদ্ধিজীবী আছেন, তারা এই কাজগুলো করেন। আমি দু চারজনের জানি ব্যক্তিগতভাবে যারা এইসব কাজকে মদত দেন। আমাদেরই শ্রদ্ধেয় বেশ কিছু শিক্ষক আছেন, আমি তাদের নাম করবো না এখানে, তো তারা কিন্তু এইসব ব্যাপারগুলোকে মদত দেন। এবং এখন তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে মদত দেন নাকি তাদের অন্য কোনো অঙ্ক আছে, অন্য কোনো হিসেব আছে, সেই হিসেব বসে এসব মদত দেন, সেটা আমি কিন্তু এটা হচ্ছে, অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, আগামী দিনে হবে। সেই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকা দরকার। এবং যেটা বললাম যে একই সঙ্গে যেমন এটাকে সাংস্কৃতিক স্তরে, মানে একটা ধরুন রাজনৈতিক স্তরে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, সেটা সেটা তো ধরুন অনেকেই করছে। আরেকটা হচ্ছে কিন্তু সাংস্কৃতিক স্তরে এই প্রতিরোধটা করা, এবং সাংস্কৃতিক স্তরে প্রতিরোধ করাটা সেটা অনেক বেশি জরুরি। কারণ আমাদের এখানে এই ধরনের কথাবার্তা বললে, যেটা আমি আগে বললাম, অনেক বাঙালিও কিন্তু বিভ্রান্ত হবে, এবং মানে বাঙালি মাত্রেই এই ধরনের মানে ভাবনা চিন্তাকে তারা পরিত্যাগ করবে এটা মনে করার কোনো কারণ। তাদেরকে বিভ্রান্ত করা হবে, তাদেরকে নানা রকমভাবে বলতে পারেন মানে ভুল পথে চালিত করার চেষ্টা হবে, এবং সেটা হলে যেটা হতে পারে মানে সেখান থেকে তাদেরকে কিন্তু করে ঠেকানো যায় সেটা মানে এটা কিন্তু শুধুমাত্র মানে যে কারণে সাংস্কৃতিক স্তরে প্রতিযোগিতাটা বিশেষ গুরুত্বের সঙ্গে বলতে চাই যে এই যে লড়াই বা এই যে প্রতিরোধটা, এটা কিন্তু শুধুমাত্র যারা অবাঙালি মতো অবাঙালি মৌলবাদী যারা, এটা কিন্তু শুধু তাদের বিরুদ্ধে, আমাদের বাঙালিদের মধ্যে অনেক মৌলবাদী আছে যারা আজ না হোক কাল না হোক পরশু কিন্তু এটাতে বিভ্রান্ত হতে পারে। সেটা মাথায় রেখেই আমাদের প্রতিরোধ কর্মসূচিটা মানে আমাদের একটা প্রতিরোধ কর্মসূচিটা খাওয়া দাওয়া
এইভাবে সাংস্কৃতিক স্তরে এই প্রতিরোধটা জারি আছে। এইটুকু বললাম। এবং আমার মনে হয় যে মানে এই ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমতের অবকাশ নেই, সুতরাং এটা কীভাবে করা যেতে পারে সেটা বিদ্যুৎবাবুর আচরণকে দীর্ঘদিন ধরে আমি জানি যে ওরা এই ধরনের কর্মসূচি প্রচুর আগে করেছে। সুতরাং ওই নেতৃত্বে এবং এই শরীরটির নেতৃত্বে আশা করা যায় যে আগামী দিনে আপনারা এই প্রতিবাদ এটা জারি রাখবেন, এটাকে শক্তিশালী করবেন এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। অত্যন্ত কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। আমাদের একটু অনুরোধ করছি যদি সম্ভব হয় থাকবেন যে আমরা 4টের পরে যখন যদি আমাদের প্রোগ্রাম শুরু করে 4টে বেজে গেল, ঠিক আছে দেখছি যদি যান উনিটাও লেগে আছে ঘন্টা হলো একটা প্রতিবাদ করবোই না পুলিশের সাথে। আর তারপরে কিন্তু আমরা কেউ যাবেন না, আমরা কিন্তু মানববন্ধনে সংযুক্ত হব যত 10 মিনিট সময় পেয়ে। হ্যাঁ আমরা একটু বাইরে। তিনি একজন অতি বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং সেটা শুধু বাংলার মধ্যে যে সীমাবদ্ধ তা না, তার গান শুনলে আপনারা বুঝতে পারবেন যে প্রগতিশীল যে কোনো আন্দোলন, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় সৌমেনের গান না হলে মানুষ উদ্দীপ্ত হয়। সারা বাংলা সৌমেন দাপিয়ে বেড়ায়, প্রতিবাদী যে সমস্ত মঞ্চ আছে তার মধ্যে গানকে মানুষের চেতনা দরজায় করা হয়। সৌমেন আপনারা প্রত্যেকেই জানেন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সামনে রেখে রবীন্দ্রনাথ 13টি গান রচনা করেছিলেন লোকায়ত সুরে। আমার সোনার বাংলা, বাংলার মাটি, বাংলার চল, বিধির বাদল কাবিলে তুমি যথার্থ বলা গান ইত্যাদি মাথা দিয়ে নাচতে বলা। তো এই ইতিহাসটা এটা বোধহয় লোকজন তো জানেই না আমাদের এখন এখানকার শাসক দলরা। এটা শুধুমাত্র বাংলার জাতীয় সঙ্গীত না, এটা আমাদের মূলত বঙ্গভঙ্গকে সামনে রেখে আমরা এইভাবেই দেখি। আর এটা তো গর্বের বিষয় যে পৃথিবীর মধ্যে একমাত্র মনীষী যার দুটো গান দুটো দেশের জাতীয় সঙ্গীত। এটা এই ব্যাপারটা তো আর নেই বাংলাদেশে গর্ব করার মতো। আমি ভেবেছিলাম, আমার মতো অনেকেই ভেবেছিল যে ওটা আসামে হয়েছে, ব্যাস ওখানেই শেষ। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন ওই বিশেষ রাজনৈতিক দলে কাউন্সিলর দেখলাম সমাজ মাধ্যমে বলছে যে রবীন্দ্রনাথের গান যাই হোক অন্য দেশে জাতীয় সঙ্গীত এখানে করা যাবে না। একাধিক ওই শাসক দলের একাধিক মানুষ এই কথা বলেছে। ওরা কে, ওদের কথা কে শোনে? তো গত পরশুদিনের আগের দিন গোটা বাংলা যুগের লক্ষ লক্ষ মানুষ এই গান দিয়েছে। আমি ছিলাম রাষ্ট্রীয় একটু জনসংখ্যা। তো আমার সোনার গানটা সকল মিলে করে তারপরে আমি আবৃত্তি গান করেছিলাম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ
মায়া গো কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের হাসি আমার কানে লাগে সুধার মতো আমার কানে লাগে সুধার মতো মাতো বদন খানি মলিন মাতো বদন খানি মলিন হলে আমি নয়ন ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিধির বাদল কাঁদবে তুমি একটা খালি সংযোগ করছি। আচ্ছা, এই গানের প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সুমন যেটা বললেন যে সোনার বাংলা টাউন হলে রবীন্দ্রনাথ এটা গেয়েছিলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ যখন এখানে এসেছিলেন একটা সময় তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই যে তোমার এত বল নাই যে তোমার সবেই না স্বীকার বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও হও না যতই বড় আছে ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে বোঝা তোর ভারী বলে বোঝা তোর ভারী বলে উঠবে তোরই খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান সংকটের বিফলতা বিধির অপমান সংকটের গল্পরাতে সংকটের বিফলতা বিধির অপমান সংকটের গল্পরাতে মুক্ত কর ভয় আপনার মাঝে শক্তি ধর নিজের কর জয় মুক্ত
কবু না জানো মুক্ত কায় ভাই নিজের পরে করিতে বড় নারী তো সংসার মুক্ত কায় ভাই নিজের পরে করিতে বড় নারী তো সংসার সংকটের বিউঘটনা ছেলে অপমান সংকটের কল্পনাতে আগুন জানো আগুন জানো আগুন জানো আগুন জানো আগুন আগুন জানো আগুন জানো একলাতে অন্ধকারে আমি চাই পথের আলো একলাতে অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জানো আগুন জানো ভূমিতে ধরো রেখা রাখা শুরু বুকের মধ্যে ফুলো বেঁধে বাবাই তুকে শক্তি রাতের স্বপ্নে দেখা বন্ধ ধরো আগুন জানো আগুন জানো রাতের আগুন যেটা দিয়ে দিলে আগুন জানো আগুন জানো আগুন জানো আগুন জানো আগুন জানো আগুন জানো। প্রয়াসকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দুটো কথা বলি। প্রথম কথা বলি যে অবস্থার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান রুদ্ধ ঘরে করতে হচ্ছে, ঠিক এটাই ওরা চায়। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বাণী, রবীন্দ্রনাথের সৃষ্টি, সর্বোপরি রবীন্দ্র দর্শন, তা রুদ্ধ থাক, এটাই ওরা চায়। যে বাইরে বন্দে মাতরম বাজছে। শোভনদা একটু আগে একটা কথা বলছিল, কথাটা হচ্ছে যে যদি বাংলার বুকে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এরকম যদি দ্বন্দ্বের অবস্থা তৈরি হয়, তার যথেষ্ট আশঙ্কা আছে। আমি বলছি আশঙ্কা নয়, যথেষ্ট সম্ভাবনাও নয়, এটা বাস্তব। আর দুদিন বাদেই দেখতে হবে। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই, দেখুন সময় কম, আপনাদের কাছে দুটো কথা বলি। এই যে বাংলা, বাঙালি, বাংলা ভাষা, তার সৃষ্টি, তার কৃষ্টি, এবং যার বিখ্যার প্রতীক আমাদের রবীন্দ্রনাথ, একে যারা রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র করতে চান, যারা রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে ভারতবর্ষের বুকে গাইতে গেলে দেশদ্রোহী বলেন, তারা এই যে এই জিনিসটা লাগান, কেন লাগান? অত্যন্ত গবেষণা করে ভেবে চিন্তে লাগান। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাঙালির সাহিত্য সত্তা এবং ঐতিহ্য সত্তার মধ্যে সব কিছুরই অ্যাভারেশন আছে, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো বাদ দিয়ে এখানে কাজল দেওয়ার মতো মানুষ বসে আছে। মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে কৃষ্টির বিদ্রোহ, যে কৃষ্টির দ্রোহ, তা এই আমাদের উপমহাদেশের বুকে আজকের দিনের দর্শনগত সংঘাতের যে প্রধান বিষয়, তার দার্শনিক জবাব দিয়েছিল। 1952 সালের ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন কি শুধু উর্দু ভাষার বিরুদ্ধে ছিল?
ভারতীয় উপমহাদেশে এই বাঙালি সৃষ্টি, এই বাঙালি কৃষ্টি, তারা উর্দু ভাষার বৈশিষ্ট্য এবং উর্দু ভাষার বিকাশের জন্য প্রাণ দান করেন। তার কারণ হচ্ছে যে জায়গায় আমরা এই বার্তা সমাজের কাছে দিতে চাই তা হলো এই যে বাঙালি সত্তা সে শুধু 52 সালের ভাষা আন্দোলন তার পরিণতিতে বাংলাদেশ স্বাধীন দেশের জন্মই দেয়নি, তা ভারতীয় উপমহাদেশে এবং সারা পৃথিবীর বুকে এই বিতর্কের সমাধানের জবাব দিয়েছিল যে কোনো রাষ্ট্রের উৎপত্তি ধর্মের ভিত্তিতে হতে পারে না, রাষ্ট্রের উৎপত্তি তার ভিত্তি ভাষার ভিত্তিতে হতে হবে। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যার এমব্রায়ো, যার ভ্রূণ বাংলাদেশের ভাষা আন্দোলনের মধ্যে ছিল, সেই বাংলাদেশের ভাষা আন্দোলন শুধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে যাননি ধর্মনিরপেক্ষ মানবতার রাষ্ট্রে। আজকে যার উপর প্রতিক্রিয়ার আক্রমণ আবার ধ্বনিত হচ্ছে, আজকে ওপারের বাঙালিদের আবার নতুন করে নতুন লড়াই লড়তে হচ্ছে, সে কথা অন্য। কিন্তু আমি বলছি রাষ্ট্রসংঘের ইউনেস্কোতে যখন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হয়, তার মানে কি? তার মানে 21 ফেব্রুয়ারি 1999 সালের 21 ফেব্রুয়ারি সেই দিন থেকে সারা পৃথিবীর বুকে যত রকমের মাতৃভাষা আছে তার অধিকারের প্রতীক 21 ফেব্রুয়ারি। কাজেই বাঙালির সেই দ্রোহ সে শুধু নিজের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে যায়নি, সে সারা পৃথিবীর মানুষের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। বালখিল্যদের কাছে বালখিল্য বললে তো হবে না, এরা অনেক গবেষণা এই জিনিস করছে। ওরা কি এই জিনিস জানেন না? রাম মন্দির বলে কোনো লোক ছিল না, রাম মন্দির করতে হবে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধান ভেঙে অপর ধর্মের একটা ধর্মস্থানকে তা কবে কে করেছে সে বিতর্ক পরে তাকে ভেঙে দিতে হবে, এটা যে ভুল তাকে জানেন না। এবং তখন তার যে ট্রায়াল, যে 3 জন তার নেতা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ডিন। রাম যে একটি কাল্পনিক চরিত্র তিনি সে জানেন না। রামলালা বলে যে এই ধরাধামে কেউ জন্মগ্রহণ করেননি তা তিনি জানেন না, তিনি কবিতা করেছিলেন। কাজে রবীন্দ্রনাথের এই অবদান, রবীন্দ্র সৃষ্টির এই অবদান, তা কি যারা আজকে এই জিনিস করছেন, অরাজনৈতিক সভা বলে আমি নাম নিতে পারছি না, তারা এটা জানেন না? জানেন কেন? করছেন কেন? একটাই কারণ, তার কারণ বাংলা ভাষাভাষী মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, রবীন্দ্রনাথের গানকে বিদেশি গান বলা। গতকালকেই কর্ণাটকের এক বিজেপি এমপি সে বলেছে, এ কি কোনো ভাবনা চিন্তা না করে, তিনি একবার বললো না, আগেও অনেকবার অনেকে ওদের থেকে বলেছেন, কালকে আবার বললেন, ভেবে চিনতে ক্যালকুলেশন করে বলবেন, হিসেব করে, যে রবীন্দ্রনাথ জনগণমন সৃষ্টি করেছিলেন ব্রিটিশদের খুশি করার জন্য। আর যারা এই কথা বলছেন তারা কি তখন ব্রিটিশদের বিরুদ্ধে সব কন্ট্যাক্ট করছিল? ফলে রবীন্দ্রনাথ যে তা ব্রিটিশদের খুশি করার জন্য করেননি তা কি তারা জানেন না? ভারতবর্ষের বুকে যদি এই দ্রোহের পরিবেশ, যদি এই সম্প্রীতির পরিবেশ, যদি এই বিকাশের আকাঙ্ক্ষার পরিবেশ, যদি এই সৌভ্রাতৃত্বের পরিবেশ, যদি এই এগিয়ে চলার প্রগতির পরিবেশ, তা যদি ভাঙা না যায়, তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যবস্থা তৈরি করতে পারেন না। আর তা ভাঙবার জন্য শুধু ইতিহাসের দুটো কথা আছে, একটা অবজেক্টিভ সিচুয়েশন আর একটা সাবজেক্টিভ সিচুয়েশন। শুধু সাবজেক্টিভ ফোর্স দিয়ে, শুধু তাদের বাহুবল দিয়েই হবে না, অবজেক্টিভলি এটাকে বিভ্রান্ত করো, এটাই ওদের গবেষণা। সৌভ্রাতৃত্বের কৃষ্টির
অপর প্রতীক বিবেকানন্দকে হাইজ্যাক করে তারা দিল্লিতে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন তৈরি করেছে আমাদের অপরাধের জন্য। যেমন আমরা অপরাধ করেছিলাম একসময় রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলে, যেমন আমরা অপরাধ করেছিলাম বিবেকানন্দের সৃষ্টি, বিবেকানন্দের চারণ এই ভারতীয় জাতিকে না শিখিয়ে আমরা হাতে করে নিজের মাথা তুলে কেটে ওদের হাতে দিয়েছি বিবেকানন্দ। যাই হোক, আমি অনেক বাড়তি কথা বলে ফেলছি, সব তারা জেনে বুঝে করছে। এই যে বন্দে মাতরম করছে কেন? এর উদ্দেশ্যটা কি? সোজা কথা, সোজা। রবীন্দ্রনাথ মানে সিম্বল অফ প্রগ্রেস, রবীন্দ্রনাথ মানে সিম্বল অফ সেকুলারিজম, রবীন্দ্রনাথ মানে সিম্বল অফ আগিয়ে চলা, রবীন্দ্রনাথ মানে সিম্বল অফ সৌভ্রাতৃত্ব, ফ্রেটার্নিটি, রবীন্দ্রনাথ মানে জোয়াল ভাঙা। তার একের পর এক সৃষ্টিতে তিনি এই সমাজের শোষণের জোয়াল ভেঙে যাওয়ার আহ্বান জানিয়ে গেছেন। রবীন্দ্রনাথ মানে শোষণহীন দর্শন, তার আদর্শ। রবীন্দ্রনাথ মানে সত্য কথা সত্য বলতে জানা। রবীন্দ্রনাথ মানে রাশিয়ায় গিয়ে রাশিয়ার চিঠিতে সেই দর্শনের জয়গান করা, আবার সেই দর্শন যদি বিনিয়ন্ত্রিত পথে পরিচালিত হয় কি হতে পারে আজ আমরা বসে অনুধাবন করছি। সেই মহাশক্তির অবর্তমানে আজকে সারা পৃথিবীতে যে যা খুশি করে বেড়াচ্ছে, আমাদের ভারতবর্ষ কতগুলো লম্পটটাই করে বেড়াচ্ছে। কাজী বন্ধু, আমি বলছি যে এই গান যে আজকে আমরা এর ভিতরে গাইলাম, এই গান শুধু কিছু মিষ্টি মিষ্টি স্কুলের ছেলে মেয়েদের বাড়িতে বসে গানের মাস্টারমশাই আসবে আর রবীন্দ্রসঙ্গীত শেখানোর প্রতীক নয়। এই গান আমাদের দ্রোহের প্রতীক। তাই আমি কামনা করব যা কিছু হয় হোক, এই ন্যারেটিভকে আমাদের ভাঙতে হবে। আমরা বাংলা থেকে যদি এটাকে ভাঙতে না পারি, তাহলে তারা আমাদের মাথায় চেপে বলবে যা করতে চাইছে। আপনাদের কাছে এই প্রস্তুতি নেই, আর আমি সেই সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না। আমার হাতে থাকলে আমি বলতাম এই দরজাটা ভেঙে চলুন বাইরে, তারা আসুক, আমাদের উপর লাঠি মারুক, দেখি ওদের কত বড় ক্ষমতা। যাবো আমরা, ওদের মার খাবো, আমরা জেল যাব। কাজে আমি অতি বিপ্লবী হতে বলছি না, আমি শক্তি সঞ্চয় করতে বলছি। এবং শুধু একটা দুটো তিনটে চারটে সেমিনার বা পথসভা বা প্রচার সভা নয়, ছড়িয়ে পড়তে হবে বাংলায়। আমি বলছি আগামী দিন ভয়াবহ দিন আসবে, প্রস্তুত হতে হবে। আমি বলছি প্রস্তুত হতে হবে। ফলে রবীন্দ্রনাথকে রক্ষা, বাঙালির প্রগতি সত্তাকে রক্ষা, রবীন্দ্রনাথকে রক্ষা, এই দ্রোহের সত্তাকে রক্ষা, রবীন্দ্রনাথকে রক্ষা, এই ভারতীয় কৃষ্টি, এই ভারতীয় সৌভ্রাতৃত্ব, এই ভারতীয় বহুত্ববাদ, এই ভারতীয় বৈচিত্র্য, তার মধ্যে মানবতার উন্মেষ, তাকে রক্ষা করে। এবং আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি, রাজনীতির ব্যক্তিত্ব হিসাবেও আসিনি। তবে আমি একটি কথা আপনাদের ভরসা দেওয়ার জন্য এসেছি। আপনাদের ভ্রান্ত ধারণা আছে, কোনো বিতর্ক নেই, কোনো দ্বন্দ্ব নেই। ভারতবর্ষের সাম্যবাদীরা তাদের সমাজ পরিবর্তনের আন্দোলনে যে দর্শনে বিশ্বাসী, তার সঙ্গে রবীন্দ্র দর্শনের কোনো দ্বন্দ্ব নেই। আমরা যদি শুধু রবীন্দ্র দর্শনটুকু আমাদের সমাজ জীবনে ভালো করে প্রতিষ্ঠা করে যেতে পারি, সমাজকে তাই দিয়ে উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই একটা বড় কাজ হবে। ফলে আপনাদের এই উদ্যোগ সফল হোক, আপনারা শক্তি সঞ্চয় করুন। আমি আপনাদের সাথে আপনাদের অনুগামী হিসাবে যেমন আগেও ছিলাম তেমন থাকবো। আর কালান্তরের মঞ্চ আপনাদের জন্য আজীবনকালে যতদিন কালান্তর থাকবে খোলাই থাকবে। আপনাদের আন্দোলনের কথা তাতে করতে পারেন আপনাদের।
ধন্যবাদ, ভালো থাকুন, শক্তি সঞ্চয় করুন, পরের বার আমরা বাইরে এসে করব। আজকেই করবো, আজকেই বাইরে বললে আবার বলতে হবে।
ভারতবাসী মানছে না, মানবে না। কবিগুরুর অসম্মান জাতীয় কংগ্রেস মানছে না, মানবে না। কবিগুরুর অসম্মান ভারতবাসী মাফ করবে না, করবে না। ভারতবাসী কবিগুরুর অসম্মান বাঙালিরা মানছে না, কবিগুরুর অসম্মান ভারতবাসী বুঝছে না, কবিগুরুর অসম্মান ভারতবাসী বুঝছে না, বুঝবে না। কবিগুরুর অসম্মান জাতীয় কংগ্রেস মাফ করবে না, করবে না। কবিগুরুর অসম্মান ভারতবাসী মানছে না, মানবে না। কবিগুরুর অসম্মান ভারতবাসী বুঝছে না, বুঝবে না। কবিগুরুর অসম্মান জাতীয় কংগ্রেস মানছে না, মানবে না। কবিগুরুর অসম্মান ভারতবাসী মানছে না, মানবে না। কবিগুরুর অসম্মান ভারতবাসী বুঝছে না, বুঝবে না। মানুষের কাছে আমরা বলতে চাই, এখানকার বাংলার মানুষ ও অতি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, আপনাদের আমরা দৃষ্টি গোচর করে আমরা বলতে চাই, আপনারা এর বিরোধিতা করুন, আপনারা এর প্রতিবাদ করুন। তাই আমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জমায়েতের সঞ্চালক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আমি আমার শুভেচ্ছা জানিয়ে আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা তার মধ্যে RSS রাষ্ট্রের স্বয়ংসেবক সংঘ মাদার অর্গানাইজেশন, এই RSS জাতীয় সঙ্গীত গাননি, জাতীয় পতাকা তোলেননি এবং ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে তাদের নেতৃত্বকে কোনোদিনও মনে দেন। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের স্বাধীনতা যখন চলছে তখন RSS এবং হিন্দু মহাসভা নামে সংগঠন ভারতবর্ষের স্বাধীনতা বিরোধিতা করে গেছে, প্রমাণগত এবং প্রমাণ নয়। 1950 সালে যখন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত মনোনীত হল, জনগণ অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, তারপর থেকে তারা এই গানের একটি শব্দ নিয়ে বিরোধিতা করে যাচ্ছে। সেই বিরোধিতা হল ভারতের ভাগ্য বিধাতা, এই কথাটা এখানে লেখা আছে। যেহেতু ভারতের স্বাধীনতা ব্রিটিশের সঙ্গে সংগ্রাম করে এসেছিল, তাই কথা ভাগ্য বিধাতা মানতে পারে না এবং ওরা ন্যারেটিভ তৈরি করেছে, ওরা ব্যাখ্যা দেয় হলো সেই সময় নাকি পঞ্চম জন ভারতবর্ষে এসেছিলেন, তাকে তুষ্ট করার জন্য নাকি ওই রাজনীতিটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। যে দলটা ভারতবর্ষের
ভারতবর্ষের বিবিধতা, ভারতবর্ষের রাজনৈতিক বৈচিত্র্য, ভারতবর্ষের ভৌগোলিক বৈচিত্র্য তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভাগ্য বিধাতা বলতে ভারতবর্ষের জনগণকে বলা হয়েছে যে নায়করা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল তাদেরকে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। যে গানটা লেখা হয়েছিল 1905 সালে তত্ত্ববোধিনী খবরের কাগজে, সেই গানটা প্রকাশিত হয়েছিল। আর পঞ্চম জজ এসেছিলেন 27শে নভেম্বর 1911 সাল। রবীন্দ্রনাথ লিখছেন 6 বছর আগে এই কবিতাটি, যেটি আজকে আমাদের জাতীয় সঙ্গীত। অথচ এইভাবে তারা ব্যাখ্যা তৈরি করেছে ভারতবাসীর মনের মধ্যে, যেটা ব্রিটিশকে দালালি করার জন্য, ব্রিটিশের দালালি করার জন্য এই লাইনটা লেখা হয়েছে। তাদের কাছে আমার প্রশ্ন, ব্রিটিশের বিরুদ্ধে যখন কংগ্রেস লড়াই করছে, রবীন্দ্রনাথ সভাপতিত্ব করছে বিভিন্ন জায়গায় গিয়ে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, তখন আপনারা বোঝা উচিত, আপনাদের বোঝা উচিত যে লড়াইয়ে রবীন্দ্রনাথ ছিলেন। তিনি কোন অবস্থাতেই ব্রিটিশের হয়ে কলম ধরবেন না এবং ধরেননি। এটা না বুঝে আপনারা তৈরি করেছেন আপনাদের মতন ব্যাখ্যা। আজকে আমরা দেখলাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে বিজেপি মিছিল করছে। আমরা দেখেছি ভারতবর্ষের বুকে জবে থেকে এই RSS ফুলে ফেপে উঠেছে, বাংলার বুকে জবে থেকে ফুলে ফেপে উঠেছে আমাদের এই পশ্চিম বাংলার মাটি কলুষিত করেছে। সুতরাং যারা ভাবছে যে রবীন্দ্রনাথকে ছোট করে এই বাংলার মানুষের মন জয় করা যাবে, আপনারা ভুল করছেন। আপনাদের লড়াই, আপনাদের সাথে আমাদের লড়াই থাকবে, বিচারধারার লড়াই থাকবে। আমরা পশ্চিম বাংলার নয়, সমস্ত মনীষীদের পুজো করি। ভারতবর্ষের সমস্ত মনীষীদের আমরা কপালে তাদের রাখি, মাথায় রাখি, কারণ তারা ভারতবর্ষের হয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা ছোট করে যদি মনে করেন আপনারা বাংলার গদিতে বসতে পারবেন, তাহলে ভুল করছেন। আমরা এই লড়াই আপনাদের বিরুদ্ধে লড়বো। আমাদের আজকে এই জমায়েত প্রতীকী জমায়েত, তাই আপনাদের বলে যেতে চাই, আগামী দিনে রবীন্দ্রনাথকে ছোট করলে পরে সে কর্ণাটকে করুক আর যেখানেই করুক, আমরা লড়াই করব। আমাদের লড়াই তীব্রতর হবে, আরো ভয়ঙ্কর লড়াই হবে। আমরা মানব না কোন মানুষকে যদি ছোট বড় করা হয় বিজেপির দ্বারা, RSS এর দ্বারা। এইটুকু বলে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রবীন্দ্রনাথ যুগ যুগ জিও। দাদা দিদির সকল নাটক তাদের ভোটে এলা, আগুন নিয়ে খেলছো নিঠুর খেলা, আগুন নিয়ে খেলছো তোমরা খেলা। মরা ভোটার বাদ দিয়ে যাও, নতুন ভোটার লিস্ট করে দাও তোমরা। ট্রান্সফার গুলি ফুটে দেখো, তারপর ঝুলাও তালা। আগুন নিয়ে খেলছো তোমরা খেলা, আগুন নিয়ে খেলছো তোমরা খেলা। 24 সালে যার নাম আছে, যেও না ভাই তাদের কাছে তোমরা। পড়ে যাবেন দুটি সরকার, বাড়বে দেশের জ্বালা। আগুন নিয়ে খেলছো তোমরা খেলা। স্বরাজ বলে ঠিক না করলে, মিলিটারি শাসন ধরলে তোমরা। স্বরাজ বলে ঠিক না করলে, মিলিটারি শাসন ধরলে তোমরা। ওসে মরবা জেলের ভিতর, সামলাও এবার ঠেলা। SIR কে নিয়ে খেলছো খেলা। দাদা দিদির সকল নাটক কাদের ভোটে
এলাম এসআইআরকে নিয়ে খেলছো খেলা এসআইআরকে নিয়ে খেলছো খেলা এসআইআরকে নিয়ে খেলছো খেলা। শুধু আজকে নয়, বিদেশবাবুর সঙ্গে আমি 100% সহমত এই জন্য যে এই যে বাঙালিদের বিরুদ্ধে যেখানে যাই ঘটুক বাঙালিরাই প্রথম আক্রান্ত হয়। তার কারণ হচ্ছে এই বাঙালি ছিল বিশ্বের শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মেগাস্থেনিস বলেছিলেন যে এই জাতির মতো বীর এবং পণ্ডিত জাতি পৃথিবীর আর কোথাও নেই। তা মেগাস্থেনিসকে তো কেউ শিখিয়ে দেয়নি যে তুমি এই কথাটা বলো আমাদের হয়ে। তার নিজের অভিজ্ঞতা, সে সারা ভারতবর্ষ ঘুরেছে, সারা পৃথিবী ঘুরেছে, ঘুরে তার এই অভিজ্ঞতাই হয়েছিল যে এই জাতির মতো বীর এবং পণ্ডিত জাতি পৃথিবীর আর কোথাও নেই। তো সেই থেকেই বাঙালিরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। সেই দেশভাগ থেকে আরম্ভ করে, দেশভাগের অনেক আগে থেকে হয়েছে, দেশভাগের তার চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি যে যেভাবে দেশটা ভাগ হয়েছে, বাঙালিকে যেভাবে বিভক্ত করা হয়েছে। এই যে মানভূম আন্দোলনের কথা শুনলেন, এই মানভূম আন্দোলন যদি যেটুকু যে বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে যদি হতো তাহলে আমাদের এই বাংলার আকার আরও অনেক বড় হতো এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলি যেমন খুলনা, যশোর, পাবনা, কুষ্টিয়া এই জেলাগুলিতেও কিন্তু মানে হিন্দু প্রাধান্য ছিল, কিন্তু এই বাঙালিদেরকে দুর্বল করার জন্যই সেই তখনকার যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারা বাংলাটাকে এমনভাবে ভাগ করলেন যে বাংলার থেকে যেন কোনো শক্তি এসে আমাদের ক্ষমতা চর্চার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। যেমন সীমান্তে তারা একবার নিশ্চিহ্ন করে দিলেন এবং কীভাবে তার সেই সমাধান তো এখনও হয়নি মানে এটাও একটা ষড়যন্ত্র। এই যে এইভাবে বাঙালিকে চিরদিন নানাভাবে বিব্রত এবং বিব্রত করা হয়েছে যাতে করে তারা এমন কিছু শক্তিশালী না হয়ে উঠতে পারে যে দিল্লির ক্ষমতার অলিন্দে তারা এসে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে। চরণে নমো 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 বাংলাদেশ মম চির মনোরম বুকে নিরবধি বহে শত চরণে জল নমো নমো সে নাচে মামা তাহাল বসিকি ঝরে সহসা বরসায় কাঁদিয়া ভেঙে পড়ে সে নাচে বামা কাল বসিকি ঝরে সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালি কাতরে গাহিয়া বুকে নীরবধি বহে শত চরণে জলে নমো নমো করুষিত শরতে আসে বামা কাল বসিকি ঝরে পরিশ অঞ্চল হিমুতে
মাঠে শিশিরে ভেজা পায়ে করিস অঞ্চল হেমন্তে দুয়ারে ফিরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে শিশির অলস পেলা পাতা ঝরার খেলা ফাগুনে সাজে বাড়ি নমো নমো এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস সে সুধা নাহি ভূমণ্ডলে এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস সে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের মুখে হেসে খেলে সুখে এই মায়ের মুখে হেসে খেলে সুখে ঘুমা হয়ে স্বপ্না তুর বুকে নিরবধি বহে শত চরণে জল বাজে নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত চরণে জল বাজে নমো নমো প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরে তাই সকল খানি আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলো ধারায় তাই না হারায় ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায় আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায় শোনা হলো না ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে তোরা খুঁজিস তারে খাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে তোরা খুঁজিস তারে খাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা পেলে না ও তোরা আইরে ধে দেখ রেছে আইরে ধে দেখ রেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারা আলোক ধারা তাই না হারায় ওরে তাই দেখি তাই যেথায় সেথায় আমি মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল গানে তুমি
নগো